নির্বাচনে দল যেখান থেকে আমাকে মনোনয়ন দেবে সেখান থেকেই নির্বাচন করব, কিন্তু সেখানে আমার সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে আমার নিজের জন্মস্থান। কারণ এখানে আমরা এই আলো বাতাসে ছোটবেলা থেকে বেড়ে উঠেছি, কৈশোর যৌবন সবই এখানে কেটেছে। তারপরে রাজনৈতিক দায়িত্বের কারণে ঢাকায় যেতে হয়েছে, কারণ বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের আমিই ছিলাম প্রথম ব্যক্তি যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে, সভাপতির দায়িত্ব পালন করেছে। আমার আগে কেউ এই দুটো পদে থাকতে পারেনি। অন্য যারা আছেন তারা অন্য পদে ছিলেন, কিন্তু দুটো পদে পরপর কেউ থাকতে পারেনি। এটা হলো এক। আর একটা হলো যে একটা সময় বাবুগঞ্জ এবং উজিরপুর এই দুটি উপজেলা নিয়ে একটি নির্বাচনী এলাকা ছিল। সেখানে নির্বাচন করে অনেক বড় বড় নামকরা জাতীয় প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমি জয়লাভ করতে পেরেছি, আল্লাহ জয়লাভ করিয়েছে। সেই নির্বাচনী এলাকাটাকে ভেঙে দেওয়া হয়েছে 111-এর পরে। তো ভেঙে দেওয়া হলে আমার তো আর কোনো জায়গা থাকলো না। এরপরে আবার দলীয় হাইকমান্ডের নির্দেশে এবং খালেদা জিয়ার নির্দেশে ঢাকায় মোহাম্মদপুরে গিয়ে আমি নির্বাচন করেছি। সেখানে সে 2008-এর ডিসেম্বরের নির্বাচনেও ঢাকার মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে কম ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছি আওয়ামী লীগের প্রার্থীর কাছে। এখন এত বছর পরে এত জুলুম, এত নির্যাতন, এত মামলা, এত কারাগার তো আমার মূলত গত 16 বছরে কারাগারই আমার বাসা ছিল, আর নিজের বাসা ছিল আমার সেকেন্ড হোম। আমি জেলখানায় কেটেছি আমার প্রায় 6 বছর, 6 বছর থেকে 23 দিন অথবা 27 দিন কম, দফায় দফায় এটা হয়েছে আর কি। আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে মোট 9 বার, জেল গেটে আটকানো হয়েছে আমাকে 7 বার। আমার মায়ের মৃত্যুর পরে আমি তাকে দেখতে পেরেছি 3 দিন পরে, আমাকে দেখতে দেওয়া হয় না। আমার মায়ের শেষ মুহূর্তের বিদায়ের দৃশ্যটা আমি দেখতে পারি। এরপরে আবার মায়ের দাফনে অংশগ্রহণ করেছি, আবার ওখান থেকে আমাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তো এরপরে মানুষের একটা তো বয়সের তো একটা নিরে ফেরার একটা তাগিদ থাকে। পাখি যে সেও তো সারাদিন উড়ে তারপরে সন্ধ্যায় তার বাসায় ফেরে। আমি এতদিন পরে আমার নিরে ফিরতে পারবো না? সেটা নিয়ে যদি কারো মনে কষ্ট পান বা কিছু পান, এটা তো আমার হক, আমার অধিকার, আমি চাইতে পারি না, চাইলেই কিছু অপরাধ নেই। এবং আমি আশা করি এখানে যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আশা করি যে আমি এখানে বিএনপির অন্যান্য যারা আছেন এই পদে প্রার্থিতা পেতে ইচ্ছুক তাদের সবাইকে নিয়েই একত্রে কাজ করবো, সবাইকে মিলিয়েই তো দলের সঙ্গে এক সময় হবে, শেষ হতে হবে। কারণ কি, আপনি একটা জিনিস দেখেছেন যে রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, যে কোনো কিছু, দর্শন বলেন, সব কিছুতে একটা জিনিস আছে যে যেখানে বিতর্ক নাই, যেখানে দ্বিমত নাই, সেটা তো একটা মৃত সমাজ। মৃত সমাজের তো কোনো মূল্য নাই। জীবিত সমাজে মত থাকবে, দ্বিমত থাকবে, আবার একমত হবে, এটাই নিয়ম। তো বিতর্ক চলবে এটা, কিন্তু এটা কি একটা পর্যায়ে জাতীয় স্বার্থের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হবে। আমরা বিএনপির পক্ষ থেকে যে সর্বশেষ যেটা যুক্তি দেখিয়েছি সেটা হচ্ছে যে উচ্চকক্ষের প্রস্তাবনাটা বিএনপি সংস্কার প্রস্তাবেই প্রথমে এসেছে, খসড়া প্রস্তাবে, যেটা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি, অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও পাঠিয়েছি যে আপনারা এর উপরে আপনাদের প্রস্তাবনা দিন। সেক্ষেত্রে আমরা এখন দেখলাম বর্তমানে দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং আগামী কয়েক বছর যে অর্থনৈতিক সংকটের একটা সংকেত পাওয়া যাচ্ছে, তাতে এই 300 আসনের বাইরে আরও একটা উচ্চ পরিষদের ব্যয়ভার বহন করা আমাদের রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না, অনেক বেশি কস্টলি হয়ে যাবে। এটা সাধারণ মানুষের উপকারের জন্য অর্থ ব্যয় না করে আরও নতুন করে 100 বা 200 বা আরও কম সদস্যদেরকে আমরা যদি এই উচ্চ পরিষদে নিয়ে আসি, তাদের জন্য তো একটা পারিতোষিক দিতে হবে, একটা পারিশ্রমিক দিতে হবে। এই ব্যয়টা আমরা এই মুহূর্তে চাচ্ছি না, যে কারণে আমরা বলছি যে যেহেতু উচ্চকক্ষ এখন হবে না, উচ্চকক্ষের পক্ষে আমরা এখন আর থাকছি না, সুতরাং পিআর পদ্ধতি নিয়ে তো আর বিতর্ক থাকার কোনো কারণ নেই। দেখুন, ইভিএমের ব্যাপারে তো আগেই জাতীয় ঐক্যমত হয়ে আছে যে ইভিএম এ নির্বাচন করতে আগ্রহী না বাংলাদেশের সাধারণ মানুষ। ইভিএম নিয়ে যেহেতু জটিলতা ছিল, ওটা বাতিল হয়ে গেছে, এখন ব্যালটই ভোট হবে। এই পিআর পদ্ধতি নিয়েও যে তর্ক বিতর্কের ব্যাপার আছে, আমার মনে হয় এটাও একসময় নিশ্চুপ হয়ে যাবে। কারণটা হচ্ছে যে জাতীয় স্বার্থে কিন্তু সবাই একমত যে ফ্যাসিবাদের কোনো ছায়া যেন আবার আমাদের দেশে ফেরত না আসে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো দ্বিমত নাই, বিতর্ক নাই। ওই জায়গায় গিয়ে আমার মনে হয় আমাদের বন্ধু প্রতিম সংগঠন যারা আছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু প্রতিপক্ষ না, তারাও এটা বুঝবেন যে এত বড় একটা অর্থনৈতিক দায়ভার আমরা আবার নেব কিনা উচ্চকক্ষের এই
উচ্চকক্ষে গেলে পরেই তো পিয়ার পদ্ধতির কথাটা আসছে। তো উচ্চকক্ষে যদি নাই থাকে আপাতত, পরবর্তীতে পরীক্ষামূলকভাবে দেখা যাবে যখন বাংলাদেশের অর্থনীতি আবার সচ্ছল অবস্থায় আসবে তখন। আমি যতটুকু জানি আমাদের অনেকগুলো টিম কাজ করছে সারা দেশে, নিশ্চয়ই তার মধ্যে বরিশাল অন্তর্ভুক্ত আছে, তাদের একটা জরিপ আছে। তারপরে বিভিন্ন সংস্থার কিছু জরিপ আছে, এনজিওগুলোর কিছু জরিপ আছে। এই জরিপগুলো বিএনপির পক্ষ থেকে সংগ্রহ করা হচ্ছে। সেই জরিপের ভিত্তিতে এবং সর্বশেষ আরও একটি জরিপ চলমান আছে এখন আমার জানার মতে। এই জরিপগুলোকে একত্র করে এগ্রিগেট ফল যার পক্ষে বেশি আসবে নম্বর নিশ্চয়ই সে পাবে। আর অন্যদেরকেও তো প্রোভাইড করার জায়গা রয়েছে। বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন তো আরও বহু জায়গা রয়েছে, সেখানে তো অন্য নেতাদেরকে প্রোভাইড করা যাবে, এটা কোনো বিষয় না। বরিশালের আজকের যে অর্থনৈতিক অবকাঠামো কিংবা কাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নটা শুরু কিন্তু বিএনপির হাত ধরে। শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের মাধ্যমে ঘোষিত বরিশালের বিশ্ববিদ্যালয়, বরিশালের ক্যাডেট কলেজ, বরিশালের বিমানবন্দর চালু হওয়া, তারপরে বরিশালকে বিভাগীয় সদর ঘোষণা করা, বরিশালকে সিটি কর্পোরেশন ঘোষণা করা, সবগুলো কিন্তু বিএনপির হাত ধরে এসেছে। সুতরাং উন্নয়নের দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে উন্নয়নের মূল অগ্রদূত হচ্ছে বিএনপি বরিশাল অঞ্চলে, এই অঞ্চলে। এরপরে আসে যে সেই উন্নয়নের নামে দুর্নীতি বা লুটপাটের যে প্রসঙ্গগুলো, এগুলো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনো মানুষের মাথার চুলটা যদি পুরোপুরি কেটে দিয়ে তাকে ন্যাড়া করা হয়, এরপরে তার মাথা ফাটানো ছাড়া তো আর আঘাত করার কোনো জায়গা থাকে না। সুতরাং আমি মনে করি যে আইনানুগ পদ্ধতিতে দুদক স্বাধীনভাবে এই তদন্তগুলো করুক। সদ্য বিদায়ী বা এই যে কিছুদিন আগে বিদায় নেওয়া বা পালিয়ে যাওয়া মেয়র এবং তাদের সাঙ্গপাঙ্গদের দুর্নীতি সম্পর্কে দুদককে বাধাহীনভাবে এই তদন্তগুলো সম্পন্ন করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এবং একই সঙ্গে বলবো যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে নয়, অন্য যে কোনো দুর্নীতি এখনও যদি হয় বা ভবিষ্যতেও যদি হয়, সেখানে দুদক যাতে সম্পূর্ণ স্বাধীন এবং পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করতে পারে, এ ব্যাপারে আমাদের কণ্ঠ সোচ্চার থাকবে, আমার বিশেষ করে থাকবে।